সেবার স্কুলের ওঠাউটির পর গ্রীষ্মের ছুটিতে মনে হলো কোথাও বেড়াতে গেলে মন্দ হয় না। ভালোভাবে ক্লাসে উঠেছি, বাবা মার মনও ভালো, তাই ছুটি হবার সঙ্গে সঙ্গেই প্রস্তাব নিয়ে উপস্থিত হলো মার কাছে। মা সেটা নিয়ে আবার জানালেন বাবার কাছে। বাবার অনুমতি ছাড়া তো কিছু হবার জো ছিল না, তাই সরাসরি বাবার কাছে যেতে না পারলে আমরা সবকিছুই পেশ করতুম মার থ্রু দিয়ে। দু একদিন পরে বাবা একদিন ডেকে বললেন, দেখ খোকা, আমার তো ছুটি ছাটা নেই যে তোকে নিয়ে কোথাও বেড়াতে যাব। তাছাড়া এমন জানাশোনাও কেউ কোথাও যাচ্ছে না যে তার সঙ্গে তোকে পাঠিয়ে দেব। বাবার কথা শুনে আমি তো হতাশ হয়ে পড়লুম, কিন্তু ভাগ্যক্রমে সেই সময় মা এসে সুরাহা করে দিলেন ব্যাপারটা। বললেন, কেন দিন কয়েকের জন্য ওকে নন্দের কাছে পাঠিয়ে দাও না, তিনি তো ঘাটালে বদলি হয়ে এসেছে, আমাদের সবাইকে যেতে লিখেছেন। তাছাড়া ওর পিসি, ওকে তো কোনোদিন দেখেনি, দেখলে খুশি হবে। বাবা কি যেন ভেবে নিয়ে বললেন, ওর কি সেই অজপাড়াগা ভালো লাগবে? তা যেতে চাই যাক, কমলার তো ছেলেপুলে হলো না, আদর যত্ন ভাবে ভালোই। বাবার মুখে এহেন কথা শুনে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলুম। শহরে ছেলেবেলা থেকে মানুষ, পাড়াগা দেখবার সুযোগ কখনো হয়নি, তাই হিল্লি দিল্লি পাহাড় পর্বতের চেয়ে পাড়াগা যাওয়ার কথা আমার ভালোই লাগলো। মা বাবাকে বললেন, তাহলে তুমি একটা চিঠি লিখে দাও ওর পিসেমশাইকে। এরপর বেশ কয়েকদিন কেটে গেল চিঠিপত্র লেখালেখিতে। তারপর সত্যি সত্যি একদিন জানাশোনা এক ভদ্রলোকের সঙ্গে আমার ঘাটাল যাওয়ার ব্যবস্থা হলো। কলকাতার আউটরাম ঘাট থেকে হরমিলার কোম্পানির স্টিমারে চেপে আমরা ঘাটালের পথে যাত্রা করলাম। সশব্দে পিছনের প্যাডেল হুইলে জল কেটে স্টিমার আমাদের নিয়ে চলল গঙ্গার উপর দিয়ে। গঙ্গা থেকে বাঁক নিয়েই সেই ধোঁয়া কলের লা এসে ক্রমশ ঢুকল রূপনারায়ণ নদীর মধ্যে। দুদিকে গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা চলতে লাগলুম। তারপর গেঁওখালি, তমলুক, কোলাঘাট পেরিয়ে এসে পৌঁছলুম আমাদের নামবার জায়গায়। ঘাটালের ঘাট থেকে পিসিমশাই নিজেই এসে নিয়ে গেলেন আমাদের। স্টিমার ঘাট থেকে বাড়ি বেশি দূর নয়, পায়ে হেঁটে কয়েক মিনিটের পথ পেরিয়ে বাড়িতে পৌঁছতেই পিসিমা বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি তার পায়ের ধুলো নিলুম। তারপর সে কি আদর যত্ন করল বলে বোঝানো যাবে না। কলকাতার কথা, বাবা মার কথা প্রায় ভুলেই যাবার দাখিল। শেষ পর্যন্ত পিসিমা পিসিমশাই দুজনে বললেন, ওকে আর যেতে দিও না, আমাদের এখানেই রেখে দাও, এইখানে লেখাপড়া করুক, থাকুক আমাদের ছেলে হয়ে। হয়তো তাই থেকে যেতে হতো, কিন্তু ঈশ্বর বাঁধ সাধলেন। কয়েকদিন যেতে না যেতেই আমায় সব হয়ে ফিরে আসতে হলো আবার কলকাতায়। দুধ মাছ, ক্ষীরছানা আর দই সন্দেশের মায়া কাটাতে পারলেও মিষ্টি পিসিকে এভাবে হঠাৎ ছেড়ে আসতে আমার দু চোখে জল ভরে এসেছিল। ঘটনাটা ঘটল অত্যন্ত অপ্রত্যাশিতভাবে। সেবার রূপনারায়ণ নদীতে তোপসে মাছ হয়েছিল অপর্যাপ্ত। এমনটা নাকি 50-60 বছরের মধ্যেও হয়নি। কুকুরের লেজে ইলিশ মাছ বেঁধে ইলিশ মাছ ওটা বন্ধ করার মতো তোপসে মাছ ওটা অনেক ওই পদ্ধতিতে বন্ধ করতে চেয়েছিল। ঝুড়ি ঝুড়ি মাছ ফেলে দিতে হয়েছিল জেলেদের ডাঙা এনে। কেনবার লোক ছিল না। 1 পয়সায় 5-6 কুড়ি মাছ জেলে বউরা জোর করে ঢেলে দিয়ে যেত বাড়িতে এসে। পয়সা দেব না বললেও তোয়াক্কা করতো না। আর সেসব মাছের সাইজই বা ছিল কি, এখনো ভাবলে কষ্ট হয়। তেমন তোপসে এখন আর চোখেই পড়ে না। যেমন পাকা চাপা ফুলের মতো রং, তেমনই লম্বা লম্বা কেশর সমেত নধর চেহারা, তার উপর আবার পেট ফেটে যাচ্ছে ডিমে। এ হেন তপসে মাছ সস্তায় পেয়ে শুধু তোপসে মাছ খেয়েই কাটিয়ে দিয়েছিল কত লোক। মুড়ির সঙ্গে মাছ ভাজা, বেসন দিয়ে তোপসে, তোপসের ঝাল, অম্বল, কদিন খেয়ে পাড়ার লোকের কথা কোন ছাড় যে আমি এমন ভালোবাসি, সেই আমি মাছের নামে আঁতকে উঠতুম। ভাবলেই গাটা কেমন যেন গুলিয়ে উঠত। নিচু ঘরের অনেক নিরামিষাসী বিধবারাও পর্যন্ত এই মাছ খেয়ে ফেলেছিল সেবার। কিন্তু হলে কি হবে, এত কি সহ্য হয়? সব বাড়াবাড়ির একটা কেলেঙ্কারি আছে, এক্ষেত্রেও তাই হলো।
কয়েকদিনের মধ্যেই গ্রামে ওলাউটা দেখা দিল। প্রথমে কেওড়াপাড়া বাগদিপাড়া থেকে অসুখ ছড়াতে ছড়াতে আরম্ভ করে কায়েতপাড়া বামুনপাড়াতে এসে থামল। পটপট করে চারিদিকে লোক মরতে লাগলো। পিসেমশাই সাব ডিভিশনাল অফিসার, তার দায়িত্ব অনেকখানি। ইতিমধ্যেই তিনি ঠেলা দিয়ে মাছ বেচা মাছ খাওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। ওষুধ বিতরণ করছিলেন গরিবদের মধ্যে, কিন্তু সংক্রামক ব্যাধি একবার ছড়ালে তাকে রোধ করা খুব মুশকিল। দেখতে দেখতে আশপাশের বাড়িতে যখন রোগটা এগিয়ে এলো, তখন পিসিমশাই আর পিসিমা দুজনেই খুব ভয় পেয়ে গেলেন। পিসিমা বললেন, না না, আর কোনো মতেই নন্দকে এখানে রাখা উচিত নয়, আজই পাঠিয়ে দাও ওকে। অনেক মরাহাজা আদরে ও মার বাঁচার মার কাছে যাক। অনেক কষ্টে পিসিমা যদি কথাগুলো বলেছিলেন, কিন্তু এছাড়া তার উপরও বা কি করার ছিল। পিসিমশাইও বুদ্ধিমান বিচক্ষণ লোক, তিনিও ঘটনার গুরুত্বটা উপলব্ধি করে সেই দিনই আমাকে কলকাতায় পাঠাবার ব্যবস্থা ঠিক করে ফেললেন। আমি ফিরে এলাম কলকাতা। ফিরে এসেছিলাম তাই রক্ষে, না হলে কি যে হতো ভগবানই জানেন। কারণ কয়েকদিনের পরই ঘাটাল থেকে খবর এলো যে পিসিমাদের বাড়িতেও এই ভয়াবহ বেগ ছড়িয়ে পড়েছিল। একজন চাকর মারা গিয়েছে এবং পিসিমারও বাঁচার কোনো আশা ছিল না। সকলে হাল ছেড়ে দিয়ে শেষ অবস্থায় তুলসীতলায় নামিয়েছিল তাকে। বাড়িতে কান্নাকাটি পড়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আশ্চর্য রকমভাবে ওই তুলসীতলাতেই তার আবার জ্ঞান ফিরে আসে। টাল সামলে ওঠেন তিনি এবং তাকে আবার ঘরে তোলা হয়। ঈশ্বরের অপর করুণার কথা ভেবে বাড়ি শুদ্ধ সবাই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। এবার পিসিমা ও পিসিমশাইয়ের কথা এইখানেই প্রায় শেষ হয়ে যায়। পিসিমশাই বদলি হয়ে যান চাটগাঁয়ে। তখন তো আর পাকিস্তান হয়নি, সিভিল সার্ভিসের লোকদেরও সারা দেশ চষে বেড়াতে হতো। শেষ পর্যন্ত পূর্ববঙ্গে থেকে গেছিলেন তিনি। অনেকদিন ঢাকাতে নাকি একটা বাড়িও করেছিলেন। মাঝে মাঝে হয়তো শুনতুম রংপুরে কখনো বা কলকাতায় আসা হয়নি, আর আমাদেরও তাদের কাছে যাওয়া হয়নি। এমনি করে কেটে গেল কদিন, অনেক অনেক বছর পেছিয়ে গেল। হিসাব করলে সে প্রায় 10 বছর কাটিয়ে আমি যখন ইউনিভার্সিটির 5th ইয়ারে পড়ছি, যখন পিসিমা পিসিমশাইয়ের কথা একেবারেই বিস্মৃতির অতলে তলিয়ে গেছে, তখন একদিন কলেজ থেকে ফিরে শুনি সেই কমলা পিসি এবং পিসিমশাই এসেছেন আবার কদিনের জন্য কলকাতায় আমাদের বাড়ি। ক্ষণিকের জন্য ছায়াছবির মতো আমার সেই বাল্যস্মৃতি ভেসে উঠল মনের পর্দায়। যতদিনই পুরনো হোক না কেন, সেই তোপসে মাছ খাওয়ার কথা ভোলা যায় নাকি? তাড়াতাড়ি বাড়ির মধ্যে গিয়ে দেখি মা ও জেঠিমা পিসিকে নিয়ে গল্প জুড়ে দিয়েছেন। আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলুম। পিসিমা বলে উঠলেন, আরে কিরে নন্দ, চিনতে পারছিস? তুই যে জোয়ান মদ্য হয়ে গেছিস একেবারে, মনে আছে পিসিমাকে তোর? আমি বললাম, চিনতে পারবো না কেন পিসিমা, তুমি তো একটু বদলাওনি। আমি হাসতে হাসতে বললাম, বটে কথাটা, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম তার চেহারা দেখে। 10 বছর আগে যখন পিসিমাকে দেখেছি তখন তার বয়স ছিল 37 হবে, কিন্তু তারপর দীর্ঘদিন কেটে গেছে, অথচ তার চেহারা একটুও বদলায়নি। বরং তখনকার চেয়ে বয়স এখন যেন কমই মনে হচ্ছে। শুনলুম ঘাটালে সেই যে পিসিমার কলেরা হয়েছিল, তারপরে এই 10 বছরের মধ্যে একদিনের জন্য তারা জ্বর সর্দি কাশি বা পর্যন্ত কিচ্ছু হয়নি। মা বললেন, খোকা, বাইরের ঘরে তোমার পিসিমশাই আছেন, যাও তাকেও প্রণাম করে এসো গিয়ে। বাবার সঙ্গে পিসিমশাই গল্প করছিল বৈঠকখানায়, তাকে গিয়ে প্রণাম করলুম বটে, কিন্তু তার চেহারা দেখে যেন আর চেনাই যায় না। অনেক বুড়ো হয়ে গিয়েছেন তিনি। আমাকে আদর করলেন, তারপর লেখাপড়ার কথা, স্কলারশিপ পাওয়ার কথা তুলে খুব খানিকটা তারিফ করলেন পিঠ চাপড়ে। বাবা পাশেই বসেছিলেন, গম্ভীর মানুষ, কাজের কথা ছাড়া বাজে কথা বলেন না। হঠাৎ বলে উঠলেন, কাজের কথা শোনো খোকা, বেশি সময় নেই, তোমাকে এক্ষুনি তৈরি হয়ে নিতে হবে। তুমি তোমার পিসিমা আর পিসিমশার সঙ্গে আজই গোয়ায় যাবে 3-4 দিনের জন্য। কোনো ওজুরি দেখিয়ে নাকচ করে দেওয়ার চেষ্টা করো না। বাবার কথার উপর কোনোদিনই আমি না বলার সাহস পাইনি। তবু ছোট্ট করে জিজ্ঞাসা করলাম, কেন? বুড়োধারী ছেলে গোয়ায় যাবে কেন জানো না? আহা, অন্য কাজেও তো হতে পারে, ও আর অত জানবে কি করে?
বলে পিসিমশাই জিনিসটা বিশদভাবে আমাকে বুঝিয়ে দিলেন। ব্যাপারটা বিশেষ কিছুই নয়। সম্প্রতি তিনি রিটায়ার করেছেন, অনেকদিন পিতৃপুরুষের গয়ায় পিণ্ডি দেবার ইচ্ছে, কিন্তু কার্যগতিকে তো আর হয়ে ওঠেনি এতদিন, তাই এবার সেই কাজটা সারতে চান। নিজের বয়স হয়েছে, তার উপর শরীরটাও খারাপ, তাই আমাকে নিয়ে যাবার ইচ্ছে। আমি রাজি হয়ে গেলুম। বাইরে যাবার কথায় আমি তো কোনোদিন না বলিনি। তাছাড়া যে বোধিদ্রোম তলে তথাগত বুদ্ধ লাভ করেন, তার পদরেণুরঞ্জিত সেই তীর্থস্থান দেখা হবে, এ তো সৌভাগ্যের কথা। বাবা ও পিসিমশাইকে বললুম, তাহলে আমি তৈরি হইনি নাকি? পিসিমশাই বললেন, হ্যাঁ বাবা, ট্রেন রাত 9টায়, খেয়ে দিয়ে আমরা 8টা নাগাদ রওনা দেব এখান থেকে। গয়ায় এসে আমরা উঠলুম আমাদের জানাশোনা এক পান্ডার বাড়ি। বাবা ঠিকানাপত্র সব লিখে দিয়েছিলেন। বংশানুক্রমে আমাদের কাজ করে আসছেন তারা। দেখে অত্যন্ত বদ্ধ ধার্মিক লোক বলেই মনে হলো। নিজের পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর বাড়ি, তার দুখানি ঘর আমাদের ছেড়ে দিলেন দোতলার উপর। পরের দিনই পিসিমশাই ফল্গুর তীরে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদান করবেন, তাই প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তাকে টাকা কড়ি সব হিসেব করে সেই রাতেই দিয়ে দেওয়া হলো। আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত পান্ডাজি সব করলেন সেদিন। রাতে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্পগুজব করে আমি পাশের ঘরে শুতে গেলুম। পিসিমশাই বলেছিলেন, তুই না হয় এ ঘরেই শোনা, কিন্তু আমি তাতে রাজি হইনি। বরাবরই এক গ্লাস হওয়া আমার অভ্যেস, তাছাড়া পিসিমাও রয়েছেন। গয়ায় যাবার সঙ্গে সঙ্গে একটা জিনিস লক্ষ্য করেছিলুম, পিসিমা যেন কেন গম্ভীর মনমরা হয়ে গেছেন। আগের মতো আর তেমন কথাবার্তা বলছেন না। অমন যে ঢলঢলে মুখে এক রাত্রে ট্রেন জার্নিতেই যেন আধখানা হয়ে গেছে তার মুখ। পিসিমশাই ঠাট্টা করে দু একবার বলেও ফেলেছিলেন, কি হলো কি তোমার, শরীর টরীর খারাপ হলো নাকি? না, কিচ্ছু না বলে কথাটা উড়িয়ে দিয়েছিলেন কমলা পিসি। পাশের ঘরে বিছানা পাতায় ছিল, মশারি ফেলে লণ্ঠনটা কমিয়ে দিয়ে আমি শুয়ে পড়লুম। ঘুম না আসা পর্যন্ত পাশের ঘরতে পিসিমা ও পিসিমশায়ের টুকরো টুকরো কথাবার্তা ভেসে আসছিল আমার কানে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি আর মনে নেই। হঠাৎ দরজায় ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল। উত্তেজিত কণ্ঠে পিসিমা যাচ্ছেন, নন্দ, নন্দ, একবার শিগগিরই উঠত। আমি ধর্মড়িয়ে উঠে দরজা খুললুম। জিজ্ঞেস করলুম, কি ব্যাপার পিসিমশাই? পিসিমশাই গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, হাঁপাতে হাঁপাতে বলছে, তোমার লণ্ঠনটা একবার নিয়ে ঘরে এসো তো। লণ্ঠনটা বাড়িয়ে পিসিমশাই মুখটা যে দেখলুম, তাতে আমি ভয় পেয়ে গেলুম। সারা মুখটায় কে যেন এক পোঁচ কালি মাখিয়ে দিয়েছে। কপালের উঁচু উঁচু শিরাগুলো ঠেলে আরো খানিকটা যেন উঁচু হয়ে উঠেছে। আর কোনো কথা হবে না বলে তার সঙ্গে ঢুকলুম পাশের ঘরে। ঘরে ঢুকেই আমি তো চমকে উঠলুম। দেখি পিসিমা উপুর হয়ে পড়ে রয়েছে মেঝের উপর, মাথায় বালিশ নিয়ে চুল খোলা, কাপড় ইতস্তত বিক্ষিপ্ত। আমি তাড়াতাড়ি তার কাছে যেতে পিসিমশাই হা হা করে উঠলেন, বললেন, ছুঁয়ো না ওকে। কি ব্যাপার কিছু সঠিক বুঝতে পারছিলাম না, তবু একটা কিছু সাংঘাতিক যে ঘটেছে এটা আমি ভেবে ফেললুম। আপনি কি মেরে ফেলেছেন নাকি পিসিমাকে? ব্যাপার কি? আমি মেরে ফেলবো? ওই যে আমায় মেরে ফেলেনি এতদিন রক্ষে। উত্তেজিত হয়ে বেশ চেঁচিয়েই কথাগুলো বললেন পিসিমশাই। তারপর আমাকে কাছে বসিয়ে যা বললেন তা শুনে তো আমি থ হয়ে গেলুম। অসম্ভব, এ কখনো হতে পারে না বলেও আমি চেঁচিয়ে উঠলাম উত্তেজনায়। আমার কথা সঙ্গে সঙ্গে পিসিমা ধরপড় করে উঠে বসলেন। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে গাল বেয়ে, জল গড়াচ্ছে তা থেকে। মুখের চেহারা বহুদিনের অসুস্থ রোগীর মতো বিমর্ষ ম্লান। উঠে বসে হাঁপাতে হাঁপাতে বললেন, না বাবা, কথাটা মিথ্যে নয়, সত্যিই। তোমাকে আমি ছেলের মতো ভালোবাসি, মিথ্যে বলবো না। এই দেহটা তোমার পিসির হলেও আমি সত্যিকারের তোমার পিসি নই। আমি ঘাটালের বাগদিপাড়ার ক্যাওড়াদের মেয়ে রূপী, আমি পেতনি। কথাটা শুনেই তো সমস্ত শরীরটা যেন আমার কেমন দুলে উঠল। থেকে থেকে কেঁপে কেঁপে কথাগুলো বলছিল ওই বিদেহী রূপীর আত্মা। হতবাক হয়ে গিয়েছিলাম আমি, এও কি সম্ভব? যার সামনে বসে কথা বলছি সে মানুষ নয়, পেতনি মানুষের দেহ ধারণ করে রয়েছে। ভাবতে ভাবতে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল, মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো।
শেষ রাতের জ্যোৎস্না জানালা দিয়ে এসে পড়েছে ঘরের মধ্যে। লণ্ঠন দুটো দাও দাও করে জ্বলছে, তবু যেন বড় অন্ধকার মনে হলো ঘরটাকে। পিসেমশাই রয়েছেন পাশে বসে, তবু যেন আমি নিঃস্ব একাকী। আমার চোখ মুখে চেহারা দেখে পিসেমশাই আমায় একটা ঠেলা দিয়ে বললেন, শুনলি শুনলি একবার কথাটা? 10 বছর আগে কমলা নাকি কলেরায় মারা যায়। তাকে তুলসীতলায় যখন নামানো হয়, সেই সময় উনি পাশের এক নিম গাছ থেকে এসে তার দেহের মধ্যে ভর করেন, মৃত কমলা বেঁচে ওঠে। তারপর থেকে এই 10 বছর ওই পেতনির সঙ্গে আমি ঘর করছি। ও বাবা, এ কি কাণ্ড রে! এমন শুনেছিস কখনো? বিহলের মতো হয়ে পড়লেন যেন পিসেমশাই। মনে বলেনে আমি ওকে সান্ত্বনা দিয়ে বললুম, আপনি একটু স্থির হন পিসেমশাই, সব শুনতে দিন ওর কাছ থেকে। না না, শুনবি আর কি বলছে, ওর পিণ্ডি দিয়ে যেতে, কোনো রকমে উদ্ধার করে দিয়ে যেতে হবে ওকে। কোথায় করতে এলুম, মা বাবার কাজ তা নয়, এ কি রে বাবা বলে পিসেমশাই আবার হাঁপাতে লাগলেন। আমি বললুম, বেশ তো, গয়ালি পাণ্ডা ঠাকুরকে বলা হোক না ব্যাপারটা, তিনি যা বলবেন তাই করা যাবে। যদি বলেন হ্যাঁ ওর পিণ্ড দেওয়া চলবে, তাহলে তাই দিয়ে দেব আমরা। হ্যাঁ বাবা নন্দ, আমাকে উদ্ধার করে দাও বাবা, আমার ভোগের লালসা সব মিটে গেছে বাবা, আমার কেউ নেই, তোমাদের পায়ে পড়ি, তোমরা আমায় উদ্ধার করে দাও বাবা, এ সুযোগ আর আমি পাবো না বলে হাওয়া ধরে নিচে গড়িয়ে কাঁদতে লাগলেন তিনি। দোতলায় আমাদের হইচই, কান্নাকাটি ও কথাবার্তার নিচে পাণ্ডা ঠাকুরের ঘুম ভেঙে গিয়েছিল। তিনি উপরে উঠে এলেন, কিন্তু এসে যা শুনলেন তাতে তার গায়ের রক্ত হিম হয়ে যাবার দাখিল। তবু নিজেকে সামলে নিয়ে তিনি সাহস করে বললেন, কুছ ডর নেই, হাম কাল ওনার ভি কাম কর দেব। পেতনি পিসি তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন আর ছটফট করছিলেন মেঝের ওপর। এই অবস্থায় আমাদের মানসিক বল হারানো উচিত নয় ভেবে আমি তার কাছে সাহস করে এগিয়ে গেলুম। তারপর মাথায় একটা বালিশ ও গায়ে একখানা চাদর ঢাকা দিয়ে দিলুম। কিন্তু গায়ে হাত লাগতেই দেখলুম গা যেন ওর আগুন, হাত পুড়ে যাচ্ছে। ওর মাথায় বালিশ দিতে যাবার আগে পিসিমশাই আর একবার যদি চিৎকার করে উঠেছিলেন, কিন্তু আমি শুনিনি। সত্যিকার পেতনি হলেও এতদিন যে কারো কোনো অনিষ্ট করেনি, আজ আর সেটা করতে যাবে কেন? আমি তাকে বললুম, আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমুন, কাল আপনার সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ বাবা, তাই করো, আমার সদ্গতি করে দাও বাবা, তোমার ভালো হবে। থাকতে পারিনি বাবা, গরিবের মেয়ে, দুঃখে কষ্টে পড়ে আত্মহত্যা করেছিলাম অল্প বয়সে। তারপর তোমার পিসিমা মারা গেল, পিসিমশাইয়ের ঐশ্বর্যের লোভে পড়ে সংসার সুখের লালসায় ঢুকে পড়েছিলাম তোমার পিসির মৃতদেহে। হাঁপিয়ে হাঁপিয়ে জড়িয়ে জড়িয়ে কথা বলছিলেন তিনি, কিন্তু পিসেমশাই তাকে আর বলতে দিলেন না। অত্যন্ত বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠলেন এবং তুই তোমারই করে বললেন, চুপ কর তুই, একটাও কথার বলতে হবে না তোকে। সে রাত পিসেমশাই ও আমার বসেই কেটে গেল। প্রতি মুহূর্তেই এই কাল রাত কতক্ষণ কাটবে সেই চিন্তায় তখনও আমাদের মনকে পেয়ে বসেছিল। ক্রমশ ভোরের আলো দেখা দিল পূব আকাশে, সব কিছুই স্পষ্ট হয়ে উঠতে লাগলো। দিনের আলো রাতের বিভীষিকা অনেক কমিয়ে দিল বটে, কিন্তু সেই আলোতে পেতনি পিসির মুখটা স্পষ্ট দেখে আমার ভয় হয়ে গেল। কয়েক ঘন্টার মধ্যে এক রাতে মানুষটার গায়ের রং, চোখ মুখ সব যেন বিভৎস রূপ ধারণ করেছে। কোথায় আমার সেই পিসির ঢলঢলে মিষ্টি মুখ, আর কোথায় সেই তার আদরের ডাক। আমার দিকে চোখ পড়তে তিনি নাকি সুরে জল দাও জল দাও এইটুকু বলে উঠলেন। চিঁচি করছে যেন গলার স্বর। আমি গ্লাস থেকে জল ঢেলে দিতে দিতে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? উত্তরে ওইভাবেই নাকি সুর টেনে তিনি বললেন, জ্বলে যায় বাপ, জ্বলে যায় রে। ক্রমশ কথাগুলো কেমন যেন ইতর্জনের ভাষার মতো হয়ে আসছিল। মাথায় হাত দিয়ে আমি জ্বর দেখতে যাচ্ছিলাম, কিন্তু পিসিমশাইয়ের ধমকানিতে আর হাত বাড়ালুম না। তাছাড়া তখন আর সময় ছিল না আমাদের। পাণ্ডা ঠাকুরের সঙ্গে তখনই বেরোতে হবে, তার লোক এসে উপরেই দাঁড়িয়েছিল আমাদের কাছে। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত দিনটাই কেটে গেল সাধ্য শান্তির ব্যাপারে। পিসেমশাইয়ের সঙ্গে সারাক্ষণই আমি পাশে পাশে রইলুম, ফাই ফরমাস খাটলুম,
পেতনি পিসির কাজও হলো নানা হাঙ্গামা করে দাঁড়কাক বলি দিয়ে চামচিকে পুড়িয়ে পান্ডা ঠাকুরের জন্য আলাদা বেশ কিছু টাকা নিলেন এর জন্যে। রাত্রি হয় এমন সময় আমরা আস্তানায় ফিরলুম, কিন্তু বাড়িতে যে লোকটিকে আমরা রোগিণীর তত্ত্বাবধানে রেখে গিয়েছিলুম সে ঢোকবার মুখে ছুটে এসে খবর দিলেন যে তিনি এইমাত্র মারা গেলেন। আমরা ডাক্তার দেখার কোনো অবসর পাইনি। পিসেমশাই স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, যাক, বাঁচা গেল। সারাদিনের ক্লান্তির পর আমাদের নিজেদের শব্দাটার কোনো শক্তি ছিল না। অন্য লোকের সাহায্য নিয়ে টাকা দিয়ে তার সদ্গতি করিয়ে পরের দিন আমরা দুজনে পিসিমশাই ও আমি কলকাতায় ফিরে এলাম। বিশ্বাস্য, এই ঘটনার কথা বাড়ির সবাই শুনে তো স্তম্ভিত হয়ে গেলেন। বিশ্বাস করে নিয়ে শেষ পর্যন্ত সবাই সান্ত্বনা দিলেন পিসিমশাইকে। কিন্তু বাইরে আর যাকে এই ঘটনা বলেছি সেই বিশ্বাস করেনি, আর কোনোদিন কেউ করবে না বলেও মনে হয় না। পিসেমশাই আজ আর নেই, কিন্তু আমি এখনও বেঁচে আছি ভয়াবহ এই ঘটনার জীবন্ত সাক্ষী হয়ে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।